আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান বলছি। প্রথম প্রশ্ন যদি করা হয় কনজাংশন কি, তাহলে আমরা এর ব্যাখ্যা পাবো যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। সহজ কথায় এটি বাক্যের ব্রিজ বা সেতুর মতো কাজ করে। তার মানে বুঝতে পারলাম একাধিক ফ্রেজ, একাধিক ক্লজ কিংবা ওয়ার্ডকে যুক্ত করতে আমরা কনজাংশনের ব্যবহার করে থাকি। যেমন জাহিদ অ্যান্ড ফাহিম আর ফ্রেন্ডস। এখানে জাহিদ এবং ফাহিম এই দুটো শব্দকে সংযুক্ত করতে আমরা কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করেছি। জাহিদ এবং ফাহিম তারা বন্ধু। আই ওয়েন্ট টু হিজ হাউস। আমি তাদের বাড়ি গিয়েছিলাম। বাট হি ওয়াজ নট দেয়ার। হি ওয়াজ নট দেয়ার, সে সেখানে ছিল না। এবং এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে আমি তাদের বাড়ি গিয়েছিলাম, সে সেখানে ছিল না। দুটি বাক্যকে যুক্ত করতে আমরা বাট কনজাংশন ব্যবহার করেছি। কনজাংশনের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ কনজাংশনস আমরা পাই প্রধানত তিন প্রকার: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন হলো সমজাতীয় দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে, অর্থাৎ একই জাতীয়। এটা মনে রাখার একটা উপায় হচ্ছে, সহজ উপায় হচ্ছে ফ্যান ভয়েস। অর্থাৎ প্রত্যেকটা ফ্যান ভয়েসের প্রত্যেকটা অ্যালফাবেটেরই ব্যাখ্যা আছে, যেমন এফ দিয়ে ফর, এন দিয়ে নর, ওয়াই দিয়ে ইয়েট, এরকম। তো ফর এই কনজাংশনটি ব্যবহার করা হয় কারণ বোঝাতে, অ্যান্ড এবং নর কনজাংশনটি ব্যবহার করা হয় এটাও না ওটাও না, বাট কিন্তু, অর অথবা ইয়েট তবুও, অ্যাস এর ক্ষেত্রে হচ্ছে সো অর্থাৎ তাই। তো এগুলো কোথায় ব্যবহার করা হয় এগুলো আমরা পর্যায়ক্রমে জানবো। ফর মূলত কারণ বোঝাতে ব্যবহৃত হয়, এটি বিকজ এর মতোই কাজ করে, তবে একটু বেশি ফর্মাল বা কাব্যিক। আই ড্রিঙ্ক সাম ওয়াটার ফর আই ওয়াজ থার্স্টি। খেয়াল করুন, আই ড্রিঙ্ক সাম ওয়াটার, এখানে কিন্তু আমি যদি প্রশ্ন করতে পারি কেন খেয়েছে, কারণ তো আছে। তো কারণটা কি? আই ওয়াজ থার্স্টি, আমি তৃষ্ণার্ত ছিলাম। তো ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এটা বিকজ এর মতোই কাজ করে, কিন্তু এটা ফর্মাল ওয়েতে। এরপরে আমরা দেখতে পাবো অ্যান্ড, এটা আরেকটা কনজাংশন। তো একই ধরনের দুটি তথ্য বা বস্তুকে যুক্ত করতে ব্যবহৃত হয়। হি বট এ পেন অ্যান্ড এ নোটবুক, অর্থাৎ সে একটি কলম এবং একটি নোটবুক কিনেছিল। তো যেহেতু সে দুটি জিনিস কিনেছিল, দুটি বস্তু একই, এই ক্ষেত্রে আমরা অ্যান্ড কনজাংশনটি ব্যবহার করেছি। নর এটাও না ওটাও না, নেতিবাচক কোনো কিছু যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন আমরা দেখতে পাই হি ডাজন্ট ড্রিঙ্ক অ্যালকোহল, নট ডাজ হি স্মোক, সে মদ পান করে না, ধূমপানও করে না। অর্থাৎ না নেতিবাচক এমনটা প্রকাশ করতেছে, এবং একটা বিষয় হচ্ছে কি এটাও করে না ওটাও করে না, দুটোই কিন্তু না, এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা নর শব্দটি অর্থাৎ এই কনজাংশনটি ব্যবহার করি। বাটের অর্থ হচ্ছে কিন্তু, দুটি বিপরীতধর্মী ধারণাকে যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন আই ওয়ান্টেড টু গো বাট ইট ওয়াজ রেইনিং, অর্থাৎ আমি যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো এটা কিন্তু বৃষ্টি হওয়া এবং যেতে চাওয়াটা দুটোই বিপরীত। এর কারণ হচ্ছে যদি এমনটা বলা হতো আমি যেতে চেয়েছিলাম এবং যাওয়ার পথ সহজ হলো, এক্ষেত্রে কিন্তু দুটি একই। কিন্তু যাওয়ার পথ সহজ হয়নি, বরং বৃষ্টি হচ্ছিল, বাধাগ্রস্ত হচ্ছিল, বিপরীত বোঝাচ্ছিল। এই বিপরীতের ক্ষেত্রে আমরা বাট কনজাংশন ব্যবহার করে থাকি। অর অথবা বিকল্প বা অপশন বোঝাতে ব্যবহৃত হয়। ইউ ক্যান হ্যাভ এ টি, ইউ ক্যান হ্যাভ টি অর কফি, তুমি চা অথবা কফি নিতে পারো, অর্থাৎ টি অথবা কফি, টি এর বিকল্প হচ্ছে কফি। এরকম বিকল্প বোঝাতে আমরা অর কনজাংশন ব্যবহার করি। ইয়েট তবুও বিপরীত বা অপ্রত্যাশিত কিছু বোঝাতে ব্যবহৃত হয়। বাটের মতোই কাজ করে, তবে কিছুটা জোরালো। হি ইজ ভেরি রিচ, ইয়েট হি ইজ ভেরি হাম্বল। এখানে এর অর্থ হচ্ছে সে খুব ধনী, তবুও সে খুব নম্র। আমরা জানি সাধারণত ধনীরা একটু অহংকারী হয়, সবাই না, কিছু সংখ্যক বা বেশিরভাগ সংখ্যক। তো সেটাকে যদি আমরা হচ্ছে ধরে এই বাক্যটা বলি যে হি ইজ ভেরি রিচ, সে খুব ধনী, ইয়েট হি ইজ ভেরি হাম্বল, তবুও সে খুব নম্র। তো এই যে ধনীর ক্ষেত্রে নম্রতা বিপরীত অর্থাৎ অপ্রত্যাশিত, এমনটার ক্ষেত্রে আমরা ইয়েট কনজাংশনটি ব্যবহার করি। সো তাই বা ফলে কোনো কাজের ফলাফল বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন I was tired so I went to sleep early, আমি খুব ক্লান্ত ছিলাম
তাই আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। মানে আমি খুব ক্লান্ত ছিলাম, এর ফলে কি হলো? অথবা তাই এর ক্ষেত্রে কি হলো? যেমন যে তাই আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। তো এরকমই যে সো দ্বারা আমরা ফলে অথবা তাই এই ক্ষেত্রে ব্যবহার করি, যেমনটা এখানে তাই ব্যবহার হয়েছে। আমি ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। আমরা দেখতে পাবো সাবঅর্ডিনেটিং কনজাংশন এগুলো একটি ডিপেন্ডেন্ট ক্লজকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে। সাধারণ কিছু শব্দ সিন্স, বিকজ, অলদো, ইফ, আনলেস, আনটিল, ওয়েন, হোয়াইল। তো আমরা প্রশ্ন আসতে পারে ডিপেন্ডেন্ট ক্লজ কি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, এটার ব্যাখ্যাটা আমরা সামনেই জানতে পারবো। যেমন আই ক্যান নট গো বিকজ আই এম ইল, আমি যেতে পারছি না কারণ আমি অসুস্থ। এই যে আই ক্যান নট গো এতটুকু অংশ যদি আমি আলাদা প্রকাশ করি, বাকি অংশটুকু না প্রকাশ করেও, তাহলে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে এবং আমার এই প্রকাশ অর্থাৎ আই ক্যান নট গো এতটুকু দ্বারা মানুষ বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। কিন্তু যদি বলি বিকজ আই এম ইল, কারণ আমি অসুস্থ ছিলাম, এতে কিন্তু আকাঙ্ক্ষা থেকে যায় আরো কিছু শোনার জন্য। তাই এই বিকজ আই এম ইল এতটুকু অংশটাকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে যদি আমি মনের ভাব প্রকাশ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আই ক্যান নট গো এই এতটুকু অংশের হেল্প নিতে হবে। যদি হেল্প নিতে হয় তাহলে অবশ্যই আমাকে যুক্ত করতে হবে এই অংশটুকুর সাথে। আর এই যুক্ত করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করতে গিয়ে আমরা যেই কনজাংশন গুলো ব্যবহার করি সেটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আমরা বিকজ এটি পাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবা। ইফ ইউ ওয়ার্ক হার্ড এতটুকু অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ইউ উইল সাকসিড তুমি সফল হবে, এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ক্লজকে সংযুক্ত করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে ডিপেন্ডেন্ট একটা আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সংযুক্ত করতে গিয়ে আমাদের ইফ ক্লজ ব্যবহার করতে হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপেন্ডেন্ট ক্লজের যেই কনজাংশনটি থাকছে এটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপর আমরা খেয়াল করব যে কিছু শব্দ যেমন ওয়েন, ওয়াইল, তারপর হচ্ছে বিফোর, আফটার, সিন্স, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, এই শব্দগুলো সাধারণত সময় বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ওয়েট হেয়ার অপেক্ষা করো, আনটিল আই কাম ব্যাক আমি ফিরে না আসা পর্যন্ত, অর্থাৎ আমি ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। আমি যদি শুধুমাত্র এতটুকু বলতে পারতাম বা বলতে চাইতাম ওয়েট হেয়ার, তাহলে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেত, কোনো আকাঙ্ক্ষা থাকতো না। তাই এতটুকু অংশকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি। আর আনটিল আই কাম ব্যাক এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলছি। ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ সহকারে আমরা একটা বাক্য লিখেছি এবং সংযুক্ত করেছি, সেক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট ক্লজের যে কনজাংশনটি আছে এটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে পারি। যেমন এর মধ্যে আনটিল একটা। এছাড়াও আরেকটি উদাহরণ আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস লেফট, ঘন্টা বাজার সাথে সাথেই ছাত্ররা চলে গেল। তো একই রকম ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যুক্ত করেছি এখানে, এবং ডিপেন্ডেন্ট ক্লজের কনজাংশনটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি সাধারণত, যেমন অ্যাজ সুন অ্যাজ। আর দ্য স্টুডেন্টস লেফট এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর বিকজ, সিন্স, অ্যাজ এগুলো কারণ বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। যেমন সিন্স হি ইজ বিজি হি ক্যান নট টক টু ইউ, যেহেতু সে ব্যস্ত সে তোমার সাথে কথা বলতে পারবে না। তো এমন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সে কথা বলতে পারবে না, কারণটা কি? কি কারণ? এই কারণটা বোঝাচ্ছে যে সে ব্যস্ত, আর এই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করেছি। তার মানে আমরা বুঝতে পারলাম সিন্স, বিকজ, অ্যাজ এগুলো কারণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে। আরেকটি উদাহরণ, আই এম হ্যাপি বিকজ আই ওন দ্য ম্যাচ, আমি খুশি। কেন খুশি প্রশ্ন আসতে পারে, একটা কারণ তো আছে। সেই কারণটা কি? আই ওন দ্য ম্যাচ, আমি ম্যাচ জিতেছি। এই যে কারণটা প্রকাশের ক্ষেত্রে আমরা আহ, অর্থাৎ দুটি ক্লজকে আমরা সংযুক্ত করতে গিয়ে আমাদেরকে বিকজ কনজাংশনটি ব্যবহার করতে হয়েছে। এরপর আরো কিছু শব্দ আছে যেমন ইফ, আনলেস, তারপর হচ্ছে প্রোভাইডেড দ্যাট, ইন কেস, এই শব্দগুলো শর্ত বোঝাতে বা কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, যদি তুমি পড়াশোনা করো তুমি পাস করবে। অর্থাৎ তুমি পাস করবে, শর্তটা কি? তুমি যদি পড়াশোনা করো। এমন শর্তের ক্ষেত্রে আমরা ইফ কনজাংশন ব্যবহার করতে পারি। ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবে, অর্থাৎ তুমি ফেল করবে যদি না তুমি কঠোর পরিশ্রম করো। ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম যে এখানে দুটি ক্লজকে সংযুক্ত করতে গিয়ে আনলেস কনজাংশনটি ব্যবহার করা হয়েছে, এবং আনলেস কনজাংশনটি ব্যবহার করা হয় মূলত শর্তের ক্ষেত্রে, শর্ত বোঝাতে।
এছাড়া আমরা দেখতে পাবো দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বা অমিল বোঝাতে ব্যবহৃত কিছু শব্দ আছে, অলদো, ইভেন দো, দো, ওয়েরেস, ওয়াইল। এগুলো তুলনা বা বৈপরীত্য বোঝাতে ব্যবহৃত হয়। যেমন অলদো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। যদিও সে ধনী তবু সে অসুখী। আমরা সাধারণত জানি যে ধনীরা বেশ সুখী হয়, তো এটা সুখী হয় এটা আমরা জানি সাধারণত। তো যদি বলি সে খুব দুঃখী, ব্যাপারটা কিন্তু বিপরীত বোঝায়। এই বিপরীতের ক্ষেত্রে আমরা অলদো কনজাংশন গুলো ব্যবহার করে থাকি, অলদো, ইভেন দো, দো, এইসব কনজাংশন। এবং আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি ইজ টল ওয়েরেস হিজ ব্রাদার ইজ শর্ট। সে লম্বা যেখানে তার ভাই খাটো। সে লম্বা, তার ভাইও সাধারণত লম্বা হওয়ারই কথা, যদি খাটো হয় এটা বিপরীত বোঝায়। এই বিপরীতের ক্ষেত্রে আমরা ওয়েরেস কনজাংশনটি ব্যবহার করতে পারি। কোনো কাজ কেন করা হচ্ছে বা তার লক্ষ্য কি তা বোঝাতে, অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে বা পারপাস বোঝাতে আমরা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লিস্ট, এই কনজাংশনগুলো ব্যবহার করি। উই ইট, আমরা খাই। আমরা খাই, এটার উদ্দেশ্য কি? সো দ্যাট উই ক্যান লিভ, আমরা যাতে বাঁচতে পারি। আমরা যাতে বাঁচতে পারি এই উদ্দেশ্যেই কিন্তু আমরা খাই। এই যে উদ্দেশ্য বোঝাচ্ছি, যাতে, যাতে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা সো দ্যাট কনজাংশনটি ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাবো আরেকটি কনজাংশন রয়েছে, রিলেটিভ কনজাংশন। এগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, একটি ছাড়া অন্যটি বসে না। যেমন ইদার অর, হয় এটা না হয় ওটা। নিদার নর, এটাও না ওটাও না। নট অনলি বাট অলসো, শুধু এটাই না ওটাও। বুথ অ্যান্ড, উভয়। এই কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় থাকে, জোড়া ছাড়া ব্যবহার করা যায় না, কিংবা ব্যবহার করলে অর্থ প্রকাশ পায় না সম্পূর্ণরূপে। উদাহরণ, ইদার টি অর কফি উইল ডু, চা অথবা কফি যে কোনো একটি হলেই চলবে। অর্থাৎ হয় চা হয় কফি, যে কোনো একটা হলেই চলবে। হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ রাইটার, তিনি শুধু একজন শিক্ষকই নন, একজন লেখকও। তো আমরা দেখতে পেলাম একটু আগে যে নট অনলি বাট অলসো, শুধু এটাই না ওটাও। তার মানে উনি শিক্ষকই নন, উনি একজন লেখক। তার মানে উনি একজন শিক্ষকও আবার লেখকও, এমনটা প্রকাশ করতে আমরা হচ্ছে নট অনলি বাট অলসো ব্যবহার করব। বোথ অ্যান্ড, উভয়ই, এবং। দুটি বিষয় বা ব্যক্তিকে একত্রে বোঝাতে এটি ব্যবহৃত হয়। বোথ জাহিদ অ্যান্ড ফাহিম আর গোয়িং টু দ্য পার্টি, জাহিদ এবং ফাহিম উভয় পার্টিতে যাচ্ছে, দুজনই যাচ্ছে। এই এমনটার ক্ষেত্রে আমরা বোথ অ্যান্ড ব্যবহার করে থাকবো। ইদার অয়, ইদার অর, হয় এটি না হয় ওটি। দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে ব্যবহৃত হয়। ইউ ক্যান ইদার স্টে হেয়ার অর গো হোম, তুমি হয় এখানে থাকতে পারো না হয় বাড়ি যেতে পারো। তোমার কাছে অপশন কয়টা? দুইটা অপশন, হয় তুমি এখানে থাকো না হয় তুমি চলে যাও। এরকম দুইটা অপশনের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ইদার অর। এরপরে দেখতে পারবো নেইদার নর, এটিও না ওটিও না, দুটি বিকল্পের কোনোটিই নয়। এমন নেতিবাচক অর্থ প্রকাশে, অর্থ বোঝাতে আমরা ব্যবহার করব এই কনজাংশনটি। নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, অর্থাৎ শিক্ষক ছাত্ররা কেউই উপস্থিত ছিলেন না। শিক্ষকরা উপস্থিত ছিলেন না, ছাত্ররা উপস্থিত ছিলেন না, কেউই ছিলেন না। এটা একটা নেতিবাচক অর্থ। এইটা প্রকাশ করতে গিয়ে আমরা নিদার নর কনজাংশনটি ব্যবহার করব। এরপর আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের সর্বশেষ কনজাংশন, নো সুনার দ্যান, একটি কাজ হতে না হতেই অন্যটি হওয়া, এমনটা প্রকাশে আমরা এই কনজাংশনটি ব্যবহার করব। অর্থাৎ অতীতে দুটি কাজ খুব দ্রুত পরপর ঘটেছে বোঝাতে ব্যবহৃত হয়। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, চোরটি পুলিশকে দেখতে না দেখতেই দৌড়ে পালালো। দুটি কাজই কিন্তু অতীতে হয়েছে, চোরটা পুলিশকে দেখেছিল অতীতে, এবং দেখার পরপরই কিন্তু সে দৌড়ে পালালো, সেটা অতীতে হয়েছে। অতীতে দুটি কাজ, একটি কাজ ঘটতে না ঘটতে আরেকটা কাজ ঘটে ফেলছে, ঘটানো হয়েছে, এমন ক্ষেত্রে আমরা নো সুনার দেন এই কনজাংশনটি ব্যবহার করব। এই ভিডিও এখানেই শেষ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।